Microphone unmute. عليكم السلام ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্ট কর্তৃক আয়োজিত উন্মুক্ত ক্লাস, আজকের ক্লাসে আমরা যারা উপস্থিত হতে পেরেছি সকলকেই আমি রাতের শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে হৃদয়ের গভীর থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ আমিও এক প্রকার ভালো আছি। আজকে আমরা যে টপিক নিয়ে আলোকপাত করতে চাই, টপিকটা হচ্ছে হাউ টু অবজার্ভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড চিলড্রেন ইন হোমিওপ্যাথিক প্র্যাকটিস। এ বিষয়ে আলোচনা করার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সাথে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রাজা রাজাধিরাজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করি মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আরো স্মরণ করি মুহতাসিম হানিমেনকে এবং আজকে যারা গ্রুপে যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মিউট এবং আনমিউটের বিষয়ে একটু লক্ষ্য রাখবেন প্লিজ। আর আরেকটা বিষয়, একটু দেখতে পাচ্ছি আমরা ভিডিও অন করে রেখেছেন, অনেকেই দেখতে পাচ্ছি দুইজনকে আমরা দেখতে পাচ্ছি ভিডিও অন করে রেখেছেন। ভিডিওটা অফ করে দিবেন, তা না হলে আলোচনার মধ্যে কনসেন্ট্রেশন ব্রেক হবে। দুজনকে দেখতে পাচ্ছি ভিডিও অন করে রেখেছেন। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে ভিডিওটা অফ করে দিই, তাহলে সবচেয়ে ভালো হবে। ভিডিও অফ করে দিলাম। জি, ইচ্ছা করলো আর আপনার ভিডিও অন করতে পারবেন না। আর মিউট আনমিউটের বিষয়ে যদি আমি এখান থেকে একবারে মিউট করে দেই, তো সেই ক্ষেত্রে কেউই আর আনমিউট হয়ে কথা বলতে পারবেন না, সেটা মনে হয় ভালো হবে। জি, আমরা একটু এদিকে লক্ষ্য রাখবো। আমরা কথা না বাড়িয়ে চলে যাই আজকের যে টপিক ছিল সেই টপিকের উপরে। আজকের যে টপিক, হাউ টু অবজার্ভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড চিলড্রেন ইন হোমিওপ্যাথিক প্র্যাকটিস। তো হোমিওপ্যাথিক প্র্যাকটিসে আমরা দেখি যে কিভাবে শিশুদেরকে অবজার্ভ করতে হয়, কিভাবে বুঝতে হয়, কিভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে হয়। তো সে বিষয়ে আলোকপাত করতে চাই। আমরা অনেকে আছি হয়তো যারা এখানে আমরা দীর্ঘদিন প্র্যাকটিস করছি হোমিওপ্যাথিক, তো তাদের জন্য শিশুদের চিকিৎসা হয়তো কিছুটা সহজ, কিন্তু তরুণদের ক্ষেত্রে শিশুদের চিকিৎসা করাটা অনেক কঠিন। কারণ কিভাবে ইতিহাস নিতে হবে, কার কাছ থেকে ইতিহাস নিতে হবে, সে অসুস্থ হলে কি ধরনের আচার আচরণ করবে, এই আচরণগত অবস্থা দেখেই কিন্তু আমরা মেডিসিন সিলেকশন করতে পারি। তো আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। এই বিষয়ে আসলে দীর্ঘদিন প্র্যাকটিস করতে হয়, কারণ শিশুরা কখনো কিন্তু তারা এক্সপ্লেইন করতে পারে না। They can't explain sensation, modalities or emotional symptoms. দেখবেন যে এই সিমটমগুলো কিন্তু তারা এক্সপ্লেইন করতে পারে না। They are unable to express themselves. কিন্তু তাদের বিহেভিয়ার, তাদের ফিজিক্যাল এক্সামিনেশন করলে, ফেসিয়াল এক্সপ্রেশন দেখলে, তার জেস্চার প্রস্তাব দেখলে, তার টোন অফ ভয়েস দেখলে, এইগুলো কিন্তু আমরা বুঝতে পারি যে কোন টোনে সে কথা বলতেছে, সে কোনটা লাইক করে, কোনটা ডিসলাইক করে। তো এইগুলো আমরা যখন অবজার্ভ করব তখন কিন্তু মেডিসিনের চিত্র ফুটে উঠবে। তো অবজার্ভ করার ক্ষেত্রে আমরা কয়েকটা স্তর ভাগ করতে পারি। সেটা হতে পারে মেন্টাল, হতে পারে ইমোশনাল, হতে পারে ফিজিক্যাল, হতে পারে তার ফেসিয়াল এক্সপ্রেশন হতে পারে। এগুলো দেখে আমরা অবজার্ভ করতে পারি। তো মেন্টাল অবজারভেশনে আমরা যেটা দেখি, বিশেষ করে আমরা এক্সাম্পল সহ আলোচনা করলে বুঝতে আরো সহজ হবে। যেমন ক্যামোমিলার শিশুদের ক্ষেত্রে, তো ক্যামোমিলার শিশুদের ক্ষেত্রে দেখবো আমরা এরা অত্যন্ত ইরিটেবল হয়, এক্সট্রিমলি ইরিটেবল, এবং বিভিন্ন ধরনের ডিমান্ড করতে থাকে। ডিমান্ডস মেনি থিংস বাট রিজেক্টস দেম ওয়ান্স গিভেন, স্ক্রিমস অ্যাংরিলি
অনলি কোয়াইট ওয়েন ক্যারিড, তখন দেখবেন যে ক্যামোমিলা রোগী কিন্তু একটা জিনিস থেকে আরেকটা জিনিস চাই, একটা দিলে সেটা হয়তো নেয়, আরেকটা দিলে সে নিতে চায় না, অথবা কোনোটাই নিতে চায় না, সে রিজেক্ট করে, সে পুশ করে দেয় এবং রাগের সাথে চেঁচামেচি চিৎকার করতে থাকে। যখন আপনি তাকে কোলে নিয়ে দোল দিচ্ছেন, তাকে বহন করে নিয়ে বেড়াচ্ছেন, একটু দোলনায় তুলে তাকে দোলাচ্ছেন, তখন কিন্তু সে কমফোর্ট ফিল করে। এই ক্ষেত্রে তার এই মানসিক অবস্থা দেখে কিন্তু আমরা ক্যামোমিলার কথা আমরা চিন্তা করতে পারি। আবার দেখা যায় যে ধরেন নাক ঘুমের রোগীকে, তারাও কিন্তু খিটখিটের মেজাজের হয়, তারা অবস্টেনেট হয়, পিগ হেডেড হয়, স্ট্রাবন টাইপের হয়, এরা সবকিছুকেই রিফিউজ করতে চাই। কোথাও কোনো জিনিস লাগছে, তো এখন সেই জিনিস যদি যথাস্থানে না থাকে, সেই ক্ষেত্রে সে অগ্নিশর্মা হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, তাই না? এই ক্ষেত্রে আমরা নাকঘুমকে চিন্তা করতে পারি। আর পালসিটেটার রোগী তো এরা সিম্প্যাথেটিক হয়, কিন্তু শুধু যে সিম্প্যাথেটিক হয় এমন না, সিম্প্যাথি পাওয়ার জন্য কিন্তু তারা ইচ্ছা পোষণ করে, অল্পতেই যারা কান্নাকাটি করে, এই সমস্ত শিশু টেয়ারফুল মোডে থাকে, মাইল্ড মাইন্ডেড থাকে, চেঞ্জেবল মাইন্ডেড হয়, এরা চেঞ্জিং মুড থাকে, অনবরত এদের মুড চেঞ্জ হতে থাকে, সহজেই কান্নাকাটি করতেছে, সহজেই হাসতেছে। সেক্ষেত্রে আমরা পালসের কথা চিন্তা করতে পারি। আবার সেনা রোগীও কিন্তু এরা ডিসঅবিডেন্ট হয়, অবস্টিনেট হয়, পিগহেডেড হয়, ক্যাপ্রিশাসনেস থাকে। ক্যামোমিলাও কিন্তু দেখবেন তাদের মধ্যে খামখেয়ালিপনা, হোমজিক্যালনেস, ক্যাপ্রিশাসনেস, এক্সেন্ট্রিসিটি, এই কথাগুলো আপনারা রেপার্টরি ভাষায় দেখবেন, রুব্রিকের ভাষায় আপনারা পাবেন। তো যখন আমরা দেখবো তাদের মধ্যে খামখেয়ালিপনা আছে, এক একজন শিশুর খামখেয়ালিপনা কিন্তু এক, যেমন আমরা এক্সাম্পল দেই, ক্যামোমিলা থেকে আমরা সেনাকে কিভাবে কম্পারিজন করব। ক্যামোমিলা শীতকাতর থাকে আর সেনা গরম কাতর থাকে। ক্যামোমিলা গালিগালাজ বেশি করে আর সেনা সেভাবে গালিগালাজ করে না, যেভাবে ক্যামোমিলা অশ্রাব্য অশালীন ভাষায় গালিগালাজ করে। উভয়ই কিন্তু তাদেরকে কোনো খাবার দিতে যাচ্ছেন, কোনো কিছু দিতে যাচ্ছেন, তো এরা নিতে চায় না, ফেলে দেয়। আপনি সেনা রোগীকে বাজারে নিয়ে গেছেন, আপনার সন্তান যদি সেনা শিশু হয়ে থাকে, বাজারে হাঁটতে হাঁটতে দেখা গেল বিভিন্ন জিনিসপত্র দেখতেছে, আসছে বাহানা করে, বায়না করে যে আব্বু আমাকে এই জিনিসটা কিনে দাও। আপনি যখন তাকে আবার কিনে তার হাতে দিচ্ছেন, সেটা আবার নিতে চায় না। সাপোজ বাবা চায়ের দোকানে বসে চা খেতে, তো বাবার চা খাওয়া দেখে সন্তান এই সেনার শিশু সে কিন্তু চা খাইতে চাবে। এখন চা যখন সে খাইতে চাবে, তখন চিনি সাধারণত একটু বেশি খাই সেনার রোগী, তখন আপনি সে চিনি চাইলে ওই চায়ের মধ্যে চিনি দিয়েছেন, এখন এই চিনি কেন মিশাই দিলেন চায়ের মধ্যে, এটা সেই চা আর খাবে না। কেন খাবে না? বলবে যে তুমি কেন এই চায়ের মধ্যে চিনি মিশিয়ে দিয়েছো, তুমি আমার কাছে হাতে দিবা, আমি হাতে করে চেটে চেটে খাবো, তাই না? তো তুমি এই চিনি মিশিয়ে দিয়েছো চায়ের মধ্যে, আমি এই চা খাবো না, এটা বাদ। তাহলে আরেকটা নতুন চা দেই না, নতুন চা খাবো না। তাহলে ওই চিনি যে মিশিয়ে দিয়েছে, এই চিনি তোমাকে ভিতর থেকে উঠিয়ে দিতে হবে, এই চিনিটা ভিতর থেকে উঠিয়ে দিতে হবে। তা কি সম্ভব? এটা কখনো সম্ভব নয়। তো সিনার রোগী কিন্তু এই ধরনের অবান্তর বাহানা করে, বায়না করে, তাদের মধ্যে ক্যাপ্রিশাসনেস, হোমজিক্যালনেস থাকে। এই ক্ষেত্রে অবশ্যই আমরা সিনাকে চিন্তা করব। আর ক্যামোমিলার রোগী দেখবেন সে গালিগালাজ করতে থাকে, অ্যাভারশন টু বি টাচড, তাকে স্পর্শ করলে সে বিরক্তি ফিল করতে থাকে, গালিগালাজ করতে থাকে, তার দিকে তাকানো হোক এটা সে চায় না, তাকে স্পর্শ করা হোক এটা সে চায় না। সেই ক্ষেত্রে আমরা ক্যামোমিলার কথা চিন্তা করব। এই সমস্ত রেমেডি আমরা যখন সামনে নিয়ে আসবো, কোন ক্ষেত্রে শিশুদের আমরা কোন রেমেডি সিলেকশন করব, সেক্ষেত্রে এই পিকচার কিন্তু পাওয়া যাবে। তাদের আচরণগত অবস্থা দেখে আমরা বুঝতে পারবো। আমরা ইমোশনাল অবজারভেশনে যদি দেখি, সাধারণত সন্তান যখন ছোট থাকে, তো এই শৈশব অবস্থায়, শিশু অবস্থায় মায়ের সাথে অনেকেই লেগে থাকতে চাই, বিশেষ করে পালসিটিলার রোগী, এরা মায়ের সাথে লেগে থাকতে চাই। এবং মা যদি একটু দূরে চলে যায়, তখনই সে কান্নাকাটি করতে থাকে। ক্লিঙ্গিং টু দ্য মাদার উইপস ওয়েন শি লিভস, যখন দেখবেন সেখান থেকে চলে যাচ্ছে অন্য জায়গায়, অন্য রুমে, অথবা বাসা থেকে যখন সে অফিসে যায় চাকরি করার জন্য, তখন এই সন্তান কান্নাকাটি করতে থাকে, সহজেই কান্নাকাটি করে। আবার যখন তাকে তার মা
যখন আদর করে, ভালোবাসা দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়, কোলে নেয়, চুমা খায়, তো তখন কিন্তু এক মুহূর্তের মধ্যেই তার কান্না থেমে যায়। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই পালসিটিলের কথা চিন্তা করব। অনেক সময় সেপারেশন হয় বাবা মার মধ্যে। এখন সেপারেশন হওয়ার কারণে এই সন্তান নিঃসঙ্গতা বোধ করে, হয়তোবা সে মায়ের কাছে থেকে অথবা বাবার কাছে থেকে। যখন স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয় অথবা স্বামী স্ত্রী উভয়ের মধ্যে কেউ যদি মারা যায়, তখন এই এতিম সন্তান মায়ের জন্য কষ্ট পায় অথবা বাবার জন্য কষ্ট পায়, অথবা সেপারেশনের ফলে বাবাকে স্মরণ করে, বাবা নাই, আগে হয়তো বাবার ভালোবাসা পেত, এখন বাবার ভালোবাসা পায় না মায়ের কাছে থেকে, অথবা এই সন্তান বাবার কাছে থেকে মাকে অনেক ফিল করে, ফর সেকেন্ড ফিলিং তার মধ্যে তৈরি হয়। তো যখন একাকিত্ব, নিঃসঙ্গ বোধ করতে থাকবে, একাকিত্ব বোধ করতে থাকবে, সেই ক্ষেত্রে পালসিটিল্লাহ হতে পারে। আবার যখন বিমর্ষ বিষণ্ণ অবস্থায় থাকবে, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, বলবে আমার মাকে এনে দাও, আমার বাবাকে এনে দাও। একে অপরের সাথে যদি সেপারেশন হয়ে যায়, তখন এই সন্তানগুলো কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে সে অসুস্থ হয়ে পড়ে, নিরিবিলি থাকতে চায়, নির্জনে থাকতে চায়, কারোর সাথে কথা বলতে চায় না। আর যদি সে পালসিটিলের শিশু হয়ে থাকে, তাহলে অনবরত সে কান্নাকাটি করবে এবং মায়ের জন্য অস্থির হয়ে যাবে। আর যদি ইগনিশিয়ার হয়ে থাকে, ইগনিশিয়া সে কি করে দীর্ঘশ্বাস ফেলবে, খাইতে গেলে গালে কামড় লাগবে, অজান্তে ঘুমের মধ্যেই সে দীর্ঘ নিঃশ্বাস ফেলতেছে, ঘুমের মধ্যে সে কান্নাকাটি করতেছে, ঘুমের মধ্যে সে হাসতেছে। এই ধরনের আচরণগত অবস্থা যখন আমরা দেখব, তখন অবশ্যই আমরা ইগনিশিয়াকে চিন্তা করব। আপনি হয়তো ইগনিশিয়া অ্যাপ্লাই করলেন, কিন্তু এই শিশুকে কমপ্লিটলি কিওর করতে পারতেছেন না। সেই ক্ষেত্রে অবশ্যই ক্রনিক রেমেডির প্রয়োজন হবে। তার কমপ্লিমেন্টারি মেডিসিন, তার ফলোডেল যে রেমেডিগুলো আছে, সেই রেমেডিগুলোর কথা চিন্তা করতে হতে পারে। সেই ক্ষেত্রে হতে পারে ন্যাপটামিয়ম। ন্যাপটামিয়ম এই ক্ষেত্রে চমৎকার কার্যকরী হতে পারে। আবার দেখা যায় যে কিছু শিশুকে আমরা পাবো যে ইমোশনাল ডিটাচমেন্ট থাকতে চাই, ইমোশনালি তারা ডিটাচড থাকতে চাই। কেন? হয়তো তার মানসিক এই যে বিচ্ছন্নতা তৈরি হয়, কেন? বাবা চলে গেছে তার কাছ থেকে, অথবা মা তার কাছ থেকে দূরে চলে গেছে, এই বিষয়ে সে একেবারে কেয়ার করে না। He doesn't care if parents live, they are independent, they are self-occupied. দেখবেন এরা কিন্তু স্বাধীন থাকে এবং সেলফ অকুপাইড থাকে। এরা বাবা চলে গেছে অফিসে, তাতে সমস্যা কোথায়, এই বিষয়ে তার কোনো চিন্তা নাই। সে যে খেলাধুলা করতেছে এটার মধ্যে সে নিমগ্ন থাকে। একটা রুব্রিক আছে সম্ভবত, অ্যাবজর্ব একটা রুব্রিক দেখবেন। আমি এটা একটু দেখাই, স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিনটা শেয়ার করলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। আমি স্ক্রিনটা শেয়ার করেছি, এখানে মাইন্ড রুব্রিক থেকে আমি স্ক্রিন শেয়ার করেছি, দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, দেখতে পাচ্ছি। জি, মাইন্ড রুব্রিক। আচ্ছা, সার্চ দিয়ে দেখি। জি, পাওয়া গেছে। জি, তো দেখেন অভিনিবিষ্ট থাকে, নিমগ্ন থাকে। যখন যে কাজের মধ্যে থাকবে সেটার মধ্যে ডুবে থাকবে, অ্যাবজর্ব। আমরা স্ক্রিনটা শেয়ার করেছি, দেখতে পাচ্ছি সকলেই? দেখতে পাচ্ছি এরা ডিপলি এঙ্গেজ থাকে, এরা জি স্যার, দেখা যায়। হোলি অকুপাইড থাকে, এরা এদের মধ্যে নিমগ্ন আছে, তাই না? সে ল্যাপটপ দেখতেছে, কারণ আশেপাশে কি ঘটতেছে এটা কিন্তু ভ্রুক্ষেপ করে না। তাহলে সালফার সহ আর অনেকগুলো রেমেডি এখানে আমরা দেখতে পাচ্ছি। অরমেট আছে, হেলিবরাস আছে, মেজোরিয়াম আছে, পেট্রোলিয়াম আছে, সালফার আছে, অনেকগুলো রেমেডি এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এরা অ্যাবজর্ব থাকে। সালফারের রোগীকে দেখবেন যে অভিনিবিষ্ট থাকে, নিমগ্ন থাকে, যেই কাজে সে আছে এটা ছাড়া আর অন্য কিছু সে আশেপাশে কি ঘটতেছে এগুলো সে ভ্রুক্ষেপ করে না, খেয়াল করে না। সেই ক্ষেত্রে সালফার হতে পারে। তাহলে এরা ইমোশনালি ডিটাচ থাকে, they doesn't care if parents leave। আমরা দেখবো যখন স্ট্রামোনিয়াম এবং ফসফরাসের রোগী, এরা কিন্তু ইনসিকিউরিটিতে থাকে, নিরাপত্তাহীনতায় এরা ভুগতে থাকে।
স্ট্রং ফেয়ার অফ ডার্কনেস, স্ট্রং ফেয়ার অফ গোস্ট, স্ট্রং ফেয়ার অফ অ্যালোন অফ বিং। যখন তার একা থাকে তখন ভয় পায়, যখন দেখেন যে একটা রুমের মধ্যে আছে, ভূতের ভয় পাচ্ছে, যদি বিদ্যুৎ চলে যায় অন্ধকারে ভয় পাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা ফসফরাস বা স্টামোনিয়ামের কথা আমরা চিন্তা করতে পারি। অপরদিকে আবার এমন শিশু পাবেন ইমোশনালি, আমরা ইমোশনাল অবজারভেশন করলে, ইমোশনাল অবজারভেশন কি পাবো তাদের ক্ষেত্রে, বিশেষ করে ল্যাকিসিস, লাইকোপোডিয়াম, ক্যামোমিলা, পালসিডিলাও কিন্তু জেলাসি হয়। he or she becomes jealous when new sibling is born। দেখবেন যে নতুন কোন ভাই বোন আসছে, এতে করে অনেকেই খুশি হওয়ার কথা, অনেক ভাই বোন খুশি হয়। তো নতুন ভাই বোনের জন্ম হলে সে প্রচন্ড ঈর্ষান্বিত হয়ে যায়, বিশেষ করে ল্যাকিসিস, লাইকোপোডিয়াম, ক্যামোমিলা, পালসিডিলা। তো এরা কিন্তু ঈর্ষান্বিত হয়, হিংসা করতে থাকে। কেন? তার থেকে ভালোবাসা ভাগ হয়ে যাবে, তার সম্পদ ভাগ হয়ে যাবে, সে আগের মতো আর যত্ন পাবে না বাবা মার কাছ থেকে। এই ক্ষেত্রে তারা জেলাসি হয়ে যায়, হিংসা করতে থাকে। আমি একটা এক্সাম্পল দিব। আমাদের মাসুমা আপা, ওনার বাসা যশোরে। তো এই মেয়েটার বয়স 16 হয়ে গেছে, 16-17। তো মেয়ের বিভিন্ন ধরনের সমস্যা, তো স্কিন ডিজিজ সহ এবং তার শরীরের ব্যথা বেদনা, বাত ব্যথা, সেই সাথে তার ডিসমেনোরিয়া, পেইনফুল মেনস্ট্রুয়েশন, প্রত্যেক মেন্সের আগেই প্রচন্ড ব্যথা, এতে করে অজ্ঞান হওয়ার মতো অবস্থা দেখা দেয়। আমি অনেক হিস্ট্রি নিয়েছি, নেওয়ার পরে তখন আমি বললাম যে ওরা ভাই বোন কয়জন? তো মাসুমা বললেন যে আমার দুলাভাই তো মারা গেছে, এখন আমার বোন আর পরে বিয়ে শাদী করে নাই, তারা 2 বোন, কোনো ভাই নাই। তো যখন এই ছোট বোন পৃথিবীতে আসছে, এরপর থেকে এই ছোট বোনকে দেখতে পারে না, এর সাথে হিংসা করে, এর সাথে হিংসা করে, একে দেখতেই পারে না। এখন একটু বড় হয়েছে ছোট বোন, ওকে মারধর করে, ওকে বকাঝকা করে। তো কেন করে? ভালোবাসা বিভক্ত করতে চায় না পালসিটিলা। দেখবেন পালসিটিলার যারা শিশু হবে, অথবা যুবক বলেন, যুবতী বলেন, অথবা ব্যাটার বউ বলেন, আমরা কিন্তু অনেকেই কিন্তু পালসিটিলার স্ত্রী চাই, তাই না? পালসিটিলার সন্তান হোক, এটা চাই যে সে পালসিটিলার হোক। কিন্তু পালসিটিলার মধ্যে কিন্তু আবার হিংসায় ভরপুর থাকে। পালসিটিলার রোগী কিন্তু এরা হিংসা করে শুধু ভালোবাসার ক্ষেত্রে। দেখবেন এরা ভালোবাসাকে দ্বিখণ্ডিত করতে চায় না, একাধিক ভাই বোন হোক এটা সে চায় না। এই হিংসার কারণে দেখবেন সে অসুস্থ হয়ে যাচ্ছে। তাই যাই হোক, আমরা এই মাসুম আপার বড় বোনের মেয়েকে বাধক ব্যথা, অর্থাৎ ডিসমেনোরিয়া, পেইনফুল মেনস্ট্রুয়েশনে দীর্ঘদিন ভুগতেছে। তো এই ব্যথার ধরনটা কেমন সেটা আমি জেনেছিলাম। এই ব্যথাটা ধীরে ধীরে হয় এবং ধীরে ধীরে যায়। পেইন অ্যাপেয়ার গ্র্যাজুয়ালি, ডিসঅ্যাপেয়ার গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে হয় আবার ধীরে ধীরে চলে যায়। ব্যথা যখন শুরু হয় তখন তার শীত লাগতে থাকে এবং সেন্সিবল অ্যাপিয়ারেন্স ইন মেন্সেস। দেখবেন যে পালসিডিলার রোগীদের ক্ষেত্রে সকল স্রাবের পরিবর্তনশীলতা থাকবে, সেটা নাকের স্রাব হোক, কানের স্রাব হোক, তার স্টুল হোক, তার ঋতুস্রাব হোক, রক্তস্রাব হোক, এগুলো পরিবর্তনশীল হতে থাকে। এই অবস্থা দেখে কিন্তু আমি ওই মেয়েটাকে পালসিডিলা দিয়েছিলাম। তো পালসিডিলা দেওয়াতে মোটামুটি তার অনেক সমস্যাই দূর হয়েছিল। তো শেষমেশ তার স্কিন ডিজিজ দেখা দিল, এত ভয়ঙ্কর রূপ ধারণ করলো যে স্কিন ডিজিজ সে আর সহ্য করতে পারতেছে না। আমি বললাম এখন তাকে ফাইটাম দেন, যেহেতু আপনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, তাকে প্লাসিবোর উপর রাখেন, ফাইটাম দেন, দিলে আস্তে আস্তে সে ভালোর দিকে যাবে। একটা পর্যায়ে সে সহ্য করতে না পেরে তখন সে অয়েনমেন্ট নিল, অয়েনমেন্ট না হতে আবার পূর্বের সেই সমস্যা ফিরে আসলো। আমি বললাম যেহেতু আমি অয়েনমেন্ট দিতে নিষেধ করেছিলাম, আপনারা অয়েনমেন্ট দিয়েছেন, তাকে কমপ্লিটলি কিওর করা যাবে না। অবস্টেকল টু কিওর, আরোগ্যের ক্ষেত্রে যে বাধা, যে প্রতিবন্ধকতা, আমরা সুনির্বাচিত ওয়েল সিলেক্টেড রেমেডি দেওয়া সত্ত্বেও কিন্তু এই আরোগ্যের ক্ষেত্রে যে বাধা, প্রতিবন্ধকতা, এটা দূর না করলে তাকে কখনোই ভালো করা যাবে না। যখন এই আরোগ্যের পথে বাধা বা প্রতিবন্ধকতা দূর করা যাবে, তখনই ওই পেশেন্টকে কমপ্লিটলি কিওর করা সম্ভব হবে। এনিওয়ে, আমরা ফিজিক্যাল অবজারভেশনে কেমন দেখতে পাবো পেশেন্টদের ক্ষেত্রে, যেমন ক্যালকিরা কার্ভ হতে পারে, চায়না হতে পারে, সালফার হতে পারে, সাইলিশিয়া হতে পারে, সরিনা হতে পারে। তো ফিজিক্যাল এক্সপ্রেশন, ফিজিক্যাল অবজারভেশন আমরা কি পাবো?
আমরা সবাই জানি যে ক্যালকিনিয়া কার্ভের রোগীদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে এরা মোটাসোটা হয়, তাই না? এরা মোটাসোটা হয়, এরা ফেয়ারি হয়, ফ্লাবি হয়, ফ্যাটি হয় এবং লার্জ হেড হয়। এদের মাথা মোটা থাকে, পেট মোটা থাকে। সম্ভবত আমি কোন একজন ভালো রাইটারের বইতে এটা দেখছি, বইটার নাম আমি বলেছি ক্লিনিক্যাল ভেটেরিনারিকা, উপেন্দ্রনাথ সরকার। হ্যাঁ, এটা 2 খণ্ড ক্লিনিক্যাল ভেটেরিনারিকা, খুব চমৎকার বই। উপেন্দ্রনাথ সরকার খুব চমৎকার, আপনারা পারলে এই বই দুটা কিনবেন। তো সেখানে ক্যালকিনিয়া অধ্যায়ে লেখা আছে ইনভার্টেড সসার, কড়াইয়ের যে উল্টা পিঠ, আমরা কড়াই চিনি, কড়াইয়ের যে উল্টা পিঠ সেম এই ধরনের উল্টা কড়াইয়ের উল্টা পিঠের মতো পেট থাকে, বিশাল মাথা মোটা হয় এবং পেট মোটা হয়, আর হাত পা একটু তুলনামূলক দেহের তুলনায় একটু শীর্ণ থাকে। সেই ক্ষেত্রে আমরা ক্যালকিনিয়া কার্ভের কথা চিন্তা করব। কিন্তু ক্যালকিনিয়া কার্ভ আসলে সে কেন হলো, অতীতের হিস্ট্রি যদি আমরা একটু জানতে চাই, গর্ভাবস্থায় যখন মা অতিরিক্ত ক্যালসিয়ামযুক্ত খাবার দিতে থাকেন, ক্যালসিয়ামযুক্ত ওষুধপত্র খেতে থাকেন, তো সে নিজেও মোটা হতে থাকে, গর্ভের সন্তান অনেক বেশি মোটা হতে থাকে। দেখবেন যে আমরা যে ব্রয়লার মুরগি, এই ব্রয়লার মুরগিকে কিন্তু দেখবেন অতিরিক্ত উত্তাপ, এরা অতিরিক্ত শীত কোনোটাই সহ্য করতে পারে না। তাদেরকে এই ধরনের ক্যালসিয়ামযুক্ত ওষুধপত্র, এই যে খাবার দেওয়া হয়, এই খাবার খাওয়ার কারণে সে খুব দ্রুত মোটা তাজা হয়ে যায়, তার দেহে অনেক মাংস দেখা দেয়, তাই না? 1-2 মাসের মধ্যে কয়েক কেজি তে পরিণত হয়। কিন্তু দেশি মুরগি কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু মোটাসোটা হয় না, তাই না? তারা কিন্তু বাইরে চড়ে চড়ে খায়, এদের শক্তি বেশি থাকে। কিন্তু এই ব্রয়লার দেখবেন যে অল্প ঠান্ডা, অল্প গরম এটা সহ্য করতে পারে না, অসুস্থ হয়ে পড়ে। তাকে অতিরিক্ত উত্তাপও দেওয়া যাবে না, অতিরিক্ত ঠান্ডাও দেওয়া যাবে না। অনুরূপ ভাবে ক্যালকিনিয়া কার্ভের যারা শিশু হবে, যখন মাতৃগর্ভে ছিল, গর্ভাবস্থায় মা যখন এই ধরনের ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে থাকবে, ওষুধপত্র খেতে থাকবে, মাও মোটা হতে থাকবে, গর্ভের সন্তান অনেক বেশি মোটা হতে থাকবে। একটা পর্যায়ে দেখা যাবে এটা নর্মালি ডেলিভারি হবে না। পেলভিসের যে সাইজ, এই পেলভিসের সাইজ থেকে মাথা, শিশুর মাথা অনেক বড় হয়ে গেছে, দেহ অনেক মোটা হয়ে গেছে। কোনো অনভিজ্ঞ হোমিওপ্যাথিক ডক্টর যদি বলে যে না তাকে নর্মালি ডেলিভারি করা সম্ভব, নো, এটা কখনোই নর্মালি ডেলিভারি হবে না। পেলভিসের সাইজ তার থেকে যদি বড় হয় তাহলে কি ডেলিভারি হবে? হবে না, সম্ভব। এনিওয়ে, তাহলে এই সন্তান যখন পৃথিবীতে আসে তখন দেখবেন অতিরিক্ত রোদ, অতিরিক্ত গরম সে সহ্য করতে পারে না, সহজেই ঠান্ডা লেগে যায়। ব্রহ্মতালু সহজে জোড়া লাগে না। ব্রহ্মতালু সাধারণত জোড়া লাগতে 18 মাস পর্যন্ত সময় লাগে, 1.5 বছরে ফুলফিল হয়ে যায়। কিন্তু এরপরেও দেখা গেছে 2 বছর হয়ে গেছে, ব্রহ্মতালু এখনো নরম আছে, কন্টিনেন্স এটা মানে জোড়া লাগতেছে না, তার সহজে দাঁত উঠতেছে না, বয়স হয়েছে দাঁত উঠে না, দাঁত উঠতে দেরি হচ্ছে, তার ডেভেলপমেন্ট স্লো হচ্ছে। যদিও সে মোটাসোটা, দাঁত ওঠা, কথা বলা শেখা, হাঁটা শেখা, ব্রহ্মতালু জোড়া লাগা সবকিছু ডিলেইতে হচ্ছে, ডিলেই ডেভেলপমেন্ট হচ্ছে। এই ক্ষেত্রে আমরা অবশ্যই ক্যালকিনিয়া কার্ভের কথা আমরা চিন্তা করব। সেই সাথে আমরা ফিজিক্যাল এক্সামিনেশনে কি পাবো, যখন সে ঘুমাতে যাবে, ঘুমাতে যাওয়ার সময় দেখবেন মাথার পিছন সাইডে অনেক বেশি ঘেমে যাবে, ঘাম হবে, মাথার ঘামে তাদের বালিশ ভিজে যাবে এবং বারবার ঠান্ডা লেগে যাবে। এমন অবস্থায় আমরা অবশ্যই ক্যালকিনিয়া কার্ভকে চিন্তা করবো। সম্মানিত চিকিৎসকবৃন্দ, আমরা যখন প্রত্যেকটা রেমেডির এই ধরনের পিকচার অঙ্কন করতে পারবো, তখন কিন্তু আমাদের সামনে কিন্তু মেডিসিন এর চিত্র পেতে দেরি হবে না। আমি গতকাল একটা ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে গেছিলাম, আমাদের হাবিব ভাই আছেন। তো হাবিব ভাই দীর্ঘদিন প্র্যাকটিস করতেছেন, আমাদের দেলোয়ার ভাই ছিলেন, আরো কয়েকজন ডক্টর ছিলেন। তো আমি বেশ কিছু পেশেন্ট দেখেছি, ওনাদের পেশেন্ট দেখতে অন্তত 10 মিনিট 15 মিনিট সময় লাগতেছে, অথচ সেই পেশেন্টকে আমি কিন্তু সর্বোচ্চ 2-5 মিনিটের মধ্যেই আমি, অথবা সর্বোচ্চ 2-3 মিনিটের মধ্যেই দেখতেছি। কেন? আমি তার কনস্টিটিউশনাল সিমটম দেখতেছি, তার ফিজিক্যাল মেকআপ দেখতেছি, তার বডি স্ট্রাকচার দেখি কিন্তু আমি বলতেছি এটা ক্যালকিনিয়া কার্ভ, এটা লাইকোপোডিয়াম, এটা নেট্রামিওর। ঘাড়ের পিছন দিকে একটু জীর্ণশীর্ণ বৃদ্ধের মতো কোসকানো চামড়া, সেই ক্ষেত্রে আমি নেট্রামিওর কথা চিন্তা করতেছি। তো এখন এইগুলো যখন আমরা দেখবো যে তাদের কনস্টিটিউশন কেমন, এই কনস্টিটিউশনাল পিকচার যখন আমরা পেয়ে যাব, তাদের কিন্তু মেডিসিন সিলেকশন করতে দেরি হবে না। এনিওয়ে, এখন ফিজিক্যাল অবজারভেশনে, ফিজিক্যাল এক্সামিনেশনে যদি দেখি যে দীর্ঘদিন তার ডায়রিয়ার ইতিহাস, দীর্ঘদিন
ডায়রিয়া হয়ে হয়ে এখন একেবারে ফ্যাকাশে হয়ে গেছে, একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। শরীরে মনে হচ্ছে রক্ত নাই, পেট মোটাসোটা হয়ে গেছে, পেটে মনে হচ্ছে অনেক বায়ু জমে আছে, বায়ু নিঃসরণ হয় না, ঢেকুর ওঠে না। আর যে খাবার দেওয়া হয় আস্তে আস্তে খাবার, যা খাই আস্তে আস্তে খাবার মলের সাথে যেতে থাকে। ফল খাওয়ালে ফল যেতে থাকে, আঙ্গুর খাওয়াচ্ছে আঙ্গুর যেতে থাকে, আপেল খাওয়ালে আপেল যেতে থাকে। সেটা কিন্তু প্রপারলি ডাইজেশন হয় না। তো ডাইজেশন না হওয়ার ফলে কি হয়, দেখবেন যা খাবার খায় আস্তে আস্তে চলে যায়। এখন দীর্ঘদিন সে ডায়রিয়াতে সাফার করতেছে, দুর্বল হয়ে গেছে। আপনি কি এই তার ফিজিক্যাল এক্সামিনেশন করে, অবজারভেশন করে আমরা কি চায়নাকে চিন্তা করতে পারি না? অবশ্যই চায়নাকে চিন্তা করব। যে সমস্ত শিশু বিবর্ণ হয়ে গেছে, হালকা পাতলা হয়ে গেছে, থিন, লিন অ্যান্ড থিন, পেইল, লার্জ অ্যাবডোমেন থাকবে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চায়নার কথা আমরা চিন্তা করব। অপরদিকে যে সমস্ত শিশুকে দেখবেন যে হালকা পাতলা গরমের, এমাসিয়েটেড, লিন অ্যান্ড থিন, এমাসিয়েটেড, এবং কোথাও আঘাত লাগলে সহজে পুজ হয়ে যায়, এই পুজ আর সহজে ভালো হতে চায় না। পায়খানা, কঠিন পায়খানা হয়, পায়খানা করতে গেলে নিচের দিকে একবার নামে আবার উপরে উঠে যায়, রিসিডিং স্টুল যদি দেখি আমরা, সেই ক্ষেত্রে সাইলিশিয়ার কথা চিন্তা করব। সাইলিশিয়ার হাতে পায়ে অত্যন্ত ঘাম হতে থাকে, দুর্গন্ধযুক্ত ঘাম দেখা দিলে, একটু জুতা পরছে, শীতকালে বিশেষ করে তাদের ঘাম বেশি হতে থাকবে, এবং শীতকালে তাদের হাত পা গরম হতেই চাইবে না। এটা কেন হবে? ল্যাক অফ ভাইটালিটি, উইক ভাইটালিটির কারণে তাদের হাত পা গরম হতে চাইবে না। এই ক্ষেত্রে আমরা অবশ্যই সাইলিশিয়ার কথা চিন্তা করব। এখন এই শিশুকে আপনি আগন্তুকের সামনে যেতে বলেন, তাকে কথা বলতে বলেন, সে কথা বলতে পারবে না, সে নিজেকে এক্সপ্রেস করতে পারবে না। দে আর আনএবল টু এক্সপ্রেস দেমসেলফ। তারা নিজেদেরকে দেখবেন মানুষের সামনে এরা প্রেজেন্ট করতে পারবে না। আত্মপ্রত্যয়ের অভাব থাকবে, ল্যাক অফ ভাইটালিটি, ল্যাক অফ উইল পাওয়ার, ল্যাক অফ স্ট্যামিনা, ল্যাক অফ সেলফ কনফিডেন্স। তার আত্মপ্রত্যয়ের অভাব, আত্মবিশ্বাসের অভাবের কারণে দেখবেন সে মানুষের সামনে নিজেকে প্রকাশ করতে পারতেছে না। যেই সন্তান দেখবেন যে স্কুলে যায়, লেখাপড়া সে ভালোভাবেই করে যায়, কিন্তু টিচারের সামনে গিয়ে আর সে পড়া দিতে পারে না, আমতান্ত করতে থাকে। কেন? সে পড়া কিন্তু ছোটস্থ করে যায়, এখন সে আর ওই টিচারের সামনে পড়া দিতে পারে না, তার আত্মপ্রত্যয়ের অভাব থাকে, দুর্বল চেতা হয়, এই কারণে সে পড়াটা দিতে পারে না যথাযথ রূপে। সেই ক্ষেত্রে আমরা সাইলিশিয়ার কথা আমরা চিন্তা করব। যেই সন্তান আপনি দেখবেন যে হাবাগোবা, বোকা বকেশ্বর, আমরা কড়াইয়ের উল্টা পিঠের কথা বলতেছিলাম। এখন যদি পেট থাকে ঘটির পেটের মতো, ঘটির পেট, আমরা ঘটি চিনেন তো, এই ঘটির পেটের মতো পেট এবং বোকা বকেশ্বর, হাবাগোবা, একটু নাদান টাইপের, সে মানুষ আসলে নিজেকে আড়াল করতে চায়, লুকাতে চায়, হাইডিং টেন্ডেন্সি থাকে, হাইডিং টেন্ডেন্সি থাকে। মানুষ আসলে আঙ্গুলের ফাঁক দিয়ে অন্যকে দেখবে, আগন্তুককে দেখবে, তাকে যেন না দেখতে পারে। সে আড়ালে লুকাতে চায়, আবডালে যেতে চায়, চেয়ারের নিচে যেতে চায়, টেবিলের নিচে যেতে চায়, জানালার ফাঁক দিয়ে দেখবে একটু ঢেকে রেখে, জানালার পর্দা একটু খোলা রেখে বাইরে কি হচ্ছে সেটা দেখতে চাই। অথবা ছাদে উঠলে, আমি বিভিন্ন বই পুস্তকে পড়ে যেটা দেখেছি, ছাদে উঠেছে, এই আগন্তুককে পাথর ছুটতে থাকে, ইটের টুকরা ছুটতে থাকে, ঢেলা ছুটতে থাকে, ঢিল ছুটতে থাকে, যেন তার বাসায় না ঢুকে এই আগন্তুক। সেক্ষেত্রে আমরা বেড়াইটা কারোর কথা চিন্তা করব। বেড়াইটা কার স্কুলে গিয়ে সে পড়া দিতে পারে না, বোকা, পড়া মনে থাকে না, মুখস্থ হয় না, যা পড়ে সে ভুলে যায়। এখন টিচার শুধু বকা দেয়, মার দেয়, হয় না। তো বাবা মা যখন স্কুলে আসে তখন কমপ্লেইন করে টিচার যে আপনার সন্তান একেবারে বোকা, কিচ্ছু পারে না, পড়ালেখা পারে না, কথা বলে না, পিছনের বেঞ্চে বসে। তো একে যতই মারধর করা হোক, যতই পানিশমেন্ট দেওয়া হোক, তাকে কি জোর করে মুখস্থ করানো যাবে? না, জোর করে তাকে মুখস্থ করানো যাবে না। দরকার একজন অভিজ্ঞ অভিভাবকের কাছে গিয়ে তার কাছ থেকে এই ভ্যারাইটা কার্ড নামক রেমেডি নিলেই দেখবেন তার স্মৃতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, তাই না? আমরা স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য হরহামেশা অ্যানাকার্ডিয়াম অ্যাপ্লাই করি, কিন্তু অ্যানাকার্ডিয়াম দেওয়ার সুযোগ নাই এই ক্ষেত্রে। অ্যানাকার্ডিয়ামের যদি বৈশিষ্ট্যপূর্ণ লক্ষ্য থাকে তাহলে অবশ্যই অ্যানাকার্ডিয়াম তার এই স্মৃতিভ্রংশতা দূর করবে। এনিওয়ে, তাহলে আমরা তার ফিজিক্যাল এক্সামিনেশন, ফিজিক্যাল অবজারভেশনে যে সমস্ত লক্ষণগুলোর কথা বলেছি, ইমোশনাল অবজারভেশনে যা বলেছি,
মেন্টাল অবজারভেশনে যা বলেছি, এগুলো যদি আমরা একটু আদ্যপন্ত খেয়াল রাখি, তাহলে শিশুদের চিকিৎসা করতে একেবারেই বেগ পোহাতে হবে না, বেগ পোহাতে হবে না। আমরা কিন্তু বিভিন্ন ভাবে মেডিসিন সিলেকশন করতে পারি, তার জেস্টার প্রস্তার, তার মুভমেন্টস দেখে আমরা মেডিসিন সিলেকশন করতে পারি। যখন দেখবেন টিউবারকুলিনাম অথবা ট্যারেন্টুলার রোগী অথবা সিপিআর রোগী আপনার চেম্বারে ঢুকছে, এখন চেম্বারে ঢোকা মাত্রই দেখবেন যে সে নাচতেছে অথবা পাইচারি করতেছে। তো এটা কেন করে? আমি সম্ভবত ডক্টর ন্যাশ অথবা ক্লার্ক একটা হিস্ট্রি আছে এমন, তো ডক্টর এয়ালি স্যারের বইতে রোগী পর্যবেক্ষণ নামক বইতে সেখানেও লেখা আছে, দেখবেন যে যারা সিপিআর রোগী হবে দেখবেন স্থির থাকতে পারবে না, স্থির থাকতে পারবে না। টিউবারকুলিনাম রোগী যারা হয় এরা স্থির থাকতে পারবে না। তো এই সিপিআর শিশু কি করতেছে? সে লাফালাফি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, সে ডান্স দিচ্ছে। ডান্স দিলে তার প্রস্রাব হয় না, কিন্তু ডান্স যেই বন্ধ করে তার প্রস্রাব হয়ে যায়। সেই ক্ষেত্রে সিপিআর হতে পারে, সেই ক্ষেত্রে ট্যারেন্টুলা হতে পারে। এখন জোরে জোরে হাঁটতে চাই, ওয়াকিং ফাস্ট অ্যামিলোনেশন, দেখবেন সিপিআর টিউবারকুলিনাম দুর্বল হওয়া সত্ত্বেও কিন্তু তারা দ্রুত হাঁটতে চায় এবং অস্থির প্রকৃত হয়। এরা এনার্জেটিক হয়। আপনার ব্যাসিলিনাম বেশি দুর্বল হয় আর টিউবারকুলিনাম এনার্জেটিক হয়, কিন্তু এনার্জি ক্ষয় না করা পর্যন্ত সে ক্ষান্ত হয় না। এই ক্ষেত্রে আমরা টিউবারকুলিনামের কথা আমরা চিন্তা করবো। ওয়ান্ডারিং করতে থাকে, চেম্বারে আসছে, সে একবার টেবিলে পড়ে যাবে, একবার চেয়ারে পড়ে যাবে, এটা ধরবে সেটা ধরবে, ছোটাছুটি করতে থাকবে। ওয়ান্ডারিং ডিজায়ার, ট্রাভেলিং ডিজায়ার যখন আমরা দেখব, তখন আমরা টিউবারকুলিনামকে আমরা চিন্তা করব। এই ক্ষেত্রে টিউবারকুলিনাম খুব চমৎকার কার্যকরী রেমেডি। আবার সিপিয়া যখন দেখবো যে সিপিয়াও সে ডান্স করতেছে অথবা কার্সিনোসিনো কিন্তু সে ডান্স করে, এই জন্য এক একজনের মানসিক বৈশিষ্ট্য এক এক হবে এবং তাদের রেমেডিও কিন্তু ভিন্ন ভিন্ন হবে। আমি একটা ঘটনা বলি, যেমন ইগনিশিয়ার পেশেন্ট। আমি যখন যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে পড়তাম, তো তখন সপ্তাহে সপ্তাহে আমি ক্লাস করতে যেতাম। তো সেখানে একজন সনাতন ধর্মের একজন টিচার ছিলেন, কার্তিক স্যার নামে একজন টিচার ছিলেন। উনি একটি হিস্ট্রি বললেন। হিস্ট্রিটা ছিল কালীগঞ্জ শহরের স্বনামধন্য হোমিওপ্যাথিক একজন ডক্টর তৈবুর রহমান। উনি মাহাতবুদ্দিন ডিগ্রি কলেজের ইংরেজি টিচার ছিলেন। তো ওনার কেসটা যখন উনি থ্রো করছিলেন, কার্তিক স্যার ওনার চেম্বারে ছিলেন, সেই কেসটা উনি আবার আমাদের কলেজে এটা বলতেছিলেন। কেসটা ছিল এমন, দারোগার এক মেয়ে, তো দারোগার মেয়ে ফিট হয়ে যায়। তো কেন ফিট হয়? তার হাত থেকে ধরে একটা কলম নেওয়া হোক, তার হাত থেকে একটা গ্লাস নেওয়া হোক, তার হাত থেকে একটা চামচ নেওয়া হোক, অথবা একটা খাতা নেওয়া হোক, বই নেওয়া হোক, যে কোনো কিছু নিলেই হাত থেকে অমনিতেই সে ফিট হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, অচেতন হয়ে যায়। তো এই রোগ দীর্ঘদিন চলতেছে। এটা কিন্তু কবিরাজি পদ্ধতিতে, হোমিওপ্যাথিক পদ্ধতিতে, অ্যালোপ্যাথিক পদ্ধতিতে, ঝাড়ফুঁক, পূজা, অনেক কিছু করা হয়েছে, কোন রকম তাকে ভালো করা যাচ্ছে না। শেষমেশ দারোগার স্ত্রী বলতেছেন যে আচ্ছা, তুমি তো পুলিশের চাকরি করো, তো তুমি হয়তো এমন কোনো মানুষের সাথে এমন আচরণ করছো যে তার প্রতি হয়তো জুলুম হয়ে গেছে। এখন এর ফলে তোমার মেয়ের এই রোগ আর ভালো হচ্ছে না। তুমি একটু মনে করো কার কাছে তুমি কার সাথে অন্যায় করেছো, অত্যাচার করছো, জুলুম করছো, মনে করো। তো যাই হোক, এইভাবে বলতে থাকে। তো এর মধ্যে কালীগঞ্জে বসেন ডাক্তার তৈবুর রহমান স্যার, ওনার কাছে নেওয়া হলো। তো উনি টোটাল সিমটম নিয়ে উনি ইংলিশে অ্যাপ্লাই করলেন। তো ইংলিশে অ্যাপ্লাই করাতে দেখা গেল এটা গ্র্যাজুয়ালি সে ভালো হয়ে গেছে। তো ইংলিশে কেন অ্যাপ্লাই করলেন? ইংলিশের শিশুদের ক্ষেত্রে দেখবেন, যদি তাদের হাত থেকে কোনো জিনিস নেওয়া হয়, আক্ষেপে মনের কষ্টে সে ফিট হয়ে যাবে। মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলবে, মাঝে মাঝে খাইতে গেলে তার গালে কামড় লাগবে এবং দীর্ঘশ্বাসটা খুব জোরে জোরে ফেলবে, লাউডলি সাইন করতে থাকবে। এক্ষেত্রে আমরা অবশ্যই ইংলিশে ছাড়া অন্য কোনো রেমেডির কথা চিন্তা করব না। আমাদের চেম্বারে যখনই পেশেন্ট আসবেন, তখন তাদের জেস্টার প্রস্তাব দেখবো, তার কনস্টিটিউশন দেখবো। আমরা একটা রেমেডি সিলেকশন করার ক্ষেত্রে অনেকগুলো স্তর দেখি, লেভেলস দেখি। হতে পারে মাসমেটিক কোনো লেয়ার,
যদি থাকে, সে ম্যাজমেটিক লেয়ার অনুযায়ী তাকে চিকিৎসা দিতে পারি, তার কনস্টিটিউশন অনুযায়ী চিকিৎসা দিতে পারি, তার জেস্টার প্রস্টার অনুযায়ী তার চিকিৎসা দিতে পারি, তার ফিজিক্যাল এক্সামিনেশন অবজারভেশন করে আমরা চিকিৎসা দিতে পারি, তার ইমোশনাল অবজারভেশন করে আমরা মেডিসিন দিতে পারি, পারে না? অনেকভাবে কিন্তু রেমেডি দিতে পারি। আবার পজিশনাল ফ্যাক্টরস এর ভিত্তিতেও কিন্তু আমরা রেমেডি দিতে পারি। তাহলে আমাদের ফাইন্ড আউট করতে হবে কোন কারণে সে অসুস্থ হচ্ছে। এই কারণ যখন ফাইন্ড আউট করতে পারবো, 80% পেশেন্টদের ক্ষেত্রে দেখবেন যে কজেশনাল ফ্যাক্টরস যদি আমরা পেয়ে যাই, তাহলে সেই ক্ষেত্রে রেমেডি সিলেকশন করা অত্যন্ত সহজ হয়ে যাবে। এনিওয়ে, তাহলে আমরা কোন শিশুর জেস্টার প্রস্টার কেমন, যেমন লাইকেবোডিয়ামের শিশু, সে ঘুম থেকে উঠেই লাথি ছুটতে থাকে, তাকে যদি কেউ ঘুম ভাঙিয়ে দেয়, ঘুম থেকে জাগ্রত করে, সে ছোট হোক বড় হোক অমনিতে সে খেপে যাবে, ক্ষিপ্ত হয়ে যাবে। ছোট বাচ্চা হলে সে লাথি ছুটতে থাকবে। ঘুমের মধ্যে যদি চোখটা একটু খোলা থাকে, মুখটা একটু খোলা থাকে, সেই ক্ষেত্রে লাইকেবোডিয়ামের কথা চিন্তা করবেন। যদি ঘুমের মধ্যে মুখটা খোলা থাকে, সেই ক্ষেত্রে আমি এবং ক্যালকেরা কার্বের কথা চিন্তা করতে পারেন। ঘুমের মধ্যে ভয় পেয়ে, চিৎকার দিয়ে ভয় পেয়ে উঠলো, তাই না? এখন সে ভূত ভূত করতেছে, হঠাৎ হঠাৎ এইভাবে ঘুমের মধ্যে কয়েকবার সে এইভাবে চিৎকার করে আবার ঘুমায় যায়। আপনি বেলেডোনার কথা চিন্তা করতে পারেন। সারাদিন সে যা করছে, সে খেলাধুলা, যেই ধরনের জিনিস নিয়ে খেলাধুলা করতেছে, ওই বৈশ্বিক বিষয়ে সে ঘুমের মধ্যে প্রলাপ বকতেছে, ভুল বকতেছে। আপনি ব্রায়নের কথা চিন্তা করতে পারেন। ব্রায়নের ছাড়ার অনেক মেডিসিন আছে, সেগুলোর কথা চিন্তা করতে পারেন। শিশু ঘুম থেকে উঠেই নাকের মধ্যে হাত দিচ্ছে, শিশু ঘুম থেকে উঠেই কানের মধ্যে আঙুল দিচ্ছে, নাকের মধ্যে আঙুল দিচ্ছে, তার জেনিটাল অর্গানকে হ্যান্ডলিং করতেছে ছোট শিশু। তো জলনযন্ত্র সে ঘাটাঘাটি করতেছে, নাড়াচাড়া করতেছে, সেই ক্ষেত্রে সেনার কথা চিন্তা করতে পারেন। তার জীব যদি দেখেন পরিষ্কার আছে, তাই না, সেক্ষেত্রে সেনার কথা চিন্তা করতে পারে। মিষ্টি খায় বেশি এবং ক্যাপ্রিশাস অ্যাপিটাইট থাকে, খামখেয়ালি তার ক্ষুধা থাকে। কখনো সে অনেক বেশি খেতে চাই, আবার কখনো কম খায়, এবং এত বেশি লোভী থাকে, দেখবেন তার ঘ্রাণ শক্তি এত প্রখর থাকে, পাশের বাড়ি কি রান্না হচ্ছে, কালিয়া কোপ্তা বিরিয়ানি কি রান্না হচ্ছে সে বলে দিতে পারে। আপনার নাকি যতটা তীক্ষ্ণ মানে তীব্র ঘ্রাণ নাই, কিন্তু সেনার নাকের ঘ্রাণটা অনেক বেশি থাকে, তীব্র থাকে। সেক্ষেত্রে আপনি সেনার কথা চিন্তা করতে পারেন, এবং সে লোভের বশবর্তী হয়ে সেই বাড়িতে চলে যায় এবং ঘ্রাণ নিতে থাকে, এবং মাকে বলে, ওদের বাড়ি তো কালিয়া কোপ্তা বিরিয়ানি রান্না হচ্ছে, তুমি কেন আমাকে এটা দিচ্ছ না, তাই না? সেক্ষেত্রে আমরা সেনার কথা ভাবতে পারি। সম্মানিত চিকিৎসক, কিন্তু আমরা ঘুমের অবস্থা দেখেও কিন্তু মেডিসিন সিলেকশন করতে পারি। যেমন সেনা রোগী সে উপর হয়ে শয়ন করতে চাই, মেডোনিয়াম রোগী সে উপর হয়ে শয়ন করতে চাই, সিপিআর রোগী সে উপর হয়ে শয়ন করতে চাই, তাই না? এখন উপরে শয়ন করতে চাই অনেকগুলো রেমেডির মধ্যেই পাবেন। ফার্স্ট এড সম্ভবত 2টা রেমেডি আছে সিনথেসিস ল্যাবরেটরিতে, মেডোনিয়াম এবং সিপিআর। তো মেডোনিয়াম উপরে শুয়ে থাকতে চাই, একই অবস্থায় গরম কাতর, ক্রনিক অবস্থায় শীত কাতর, পায়ে যখন তার জ্বালা পোড়া করতে থাকে, হাতে এবং পায়ে সে ফুল স্পিডে দেখবেন ফ্যান ছেড়ে দিচ্ছে, হাত এবং পায়ে বাতাস চাই। আপনি মেডোনিয়াম ছাড়া, রোগ যেটাই হোক না কেন, আপনি মেডোনিয়াম ছাড়া অন্য কোনো রেমেডির কথা আপনি চিন্তা করতে পারেন না। সেক্ষেত্রে মেডোনিয়াম অসাধারণ কার্যকরী রেমেডি হবে। অসুস্থ অবস্থায় কোন শিশুর মেজাজ কেমন থাকে এটা আমাদের জানতে হয়। যেমন বেলেডোনা, ক্যামোমিলা, পালসিডিলা, নাইজোসোম, স্টামোনিয়াম। তো স্টামোনিয়াম দেখবেন সে শীষ দিবে, হাতে তালি দিবে, তুড়ি দিবে। আমি অটিস্টিক একটা শিশু দেখেছিলাম, একটু হিস্ট্রি বলি। তো আমার এলাকার মহেশপুর থানা, আপনারা যারা ঝিনাইদহ জেলার আছেন, মহেশপুর থানা তে যারা আছেন তো চিনবেন, ভালাইপুর গ্রাম। তো এই ছেলেটার বাবা স্কুল শিক্ষক এবং মা স্কুল শিক্ষিকা, দুইজনই চাকরি করেন। ওনারা ইন্ডিয়াতে অনেকবার নিয়েছেন, এই শিশুকে ভালো করতে পারেন না, লক্ষাধিক টাকা খরচ করেছেন, তাতে কোনো কাজ হয় না। এলাকায় কবিরাজি, হোমিওপ্যাথিক অনেক চিকিৎসা করাইছেন, ভালো হয় না। সর্বশেষে আমার কাছে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে শিশু কি ধরনের আচরণ করে আমি জানতে চেয়েছি। ধরুন শিশু এত অস্থির থাকে, তাকে আমরা রাত 1টা 2টা না বাজলে তাকে ঘুমাতে নিয়ে যেতে পারে না। সে যতক্ষণ জেগে থাকে আমাদের ততক্ষণ জেগে থাকতে হয়, এবং সে যখন দৌড়ায়, লাফ দেয়,
হাতে তালি দেয়, তুড়ি দেয়, শীষ দেয়। আর আরেকটা অদ্ভুত কথা, এই বাচ্চার মা বললেন যে ও নিজের পেনিসটাকে কি করে, যদিও বয়স তার 7-8 বছর বয়স, তো পেনিসটাকে কি করে সে হাত দিয়ে ইরেকশন করায়। তো এটাকে উত্তেজিত করে মায়ের শরীরে এটাকে রাবিং করতে থাকে, ঘর্ষণ করতে থাকে। এটা কি অদ্ভুত কথা না? অদ্ভুত কথা। তাহলে এই ধরনের পিকুলিয়ার সিমটম যখন আমরা পাবো, অর্থাৎ 153 নম্বর সূত্র দেখব, রুফস আর ইউপিএস, রেয়ার, আনকমন, পিকুলিয়ার, স্ট্রাইকিং অ্যান্ড সিঙ্গুলার সিমটম যখন আমরা দেখব, তখন সেই সিমটমের গুরুত্ব অনেক বেশি দিব। আমি স্টামোনিয়াম LM 1, 2, 3, 4 এইভাবে অ্যাপ্লাই করলাম, পরে দেখা গেছে এখন 10টার মধ্যে সে কমে যায়, 11টার মধ্যে সে কমিয়ে যায়। আগের মতো এই ধরনের উৎপাত করে না, আগের মতো অস্বাভাবিক যে আচরণ করতে সেটা করে না। ইতিমধ্যে 2-4 মাস চিকিৎসা নেওয়াতেই এই ছেলেটার বাবা মারা গেছে। মারা যাওয়াতে এরপরে আর যোগাযোগ হয় নাই। যখন দীর্ঘ 2-3 মাস যোগাযোগ না করছে, তখন আমার যে রিলেটিভ, তো আমার ছোট ফুপা, তাকে ফোন দিলাম যে জামাই, এই বাচ্চা তো ভালো ছিল, কেন আসতেছে না, কি হলো? তো জামাইয়ের বক্তব্য যে এই ছেলেটার বাবা মারা যাওয়াতে এরপর থেকে চিকিৎসা কন্টিনিউ করায় নাই। যাই হোক, তো আমার দৃঢ় বিশ্বাস ছিল যে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমেই তাকে ভালো করা সম্ভব হতো। আমি এই ধরনের অসংখ্য অটিস্টিক চিলড্রেন দেখেছি। আমি আরেকটা কেস শেয়ার করি। এই শিশুর বয়স 6 বছর থেকে 6.5 বছর। ওনারা বাংলাদেশ সহ ইন্ডিয়াতে অনেক ডক্টর দেখিয়েছেন। তো একজন অ্যাডভোকেটের রেফারেন্সে উনি আসছেন, উনি ব্যাংকার, ওনার সন্তান 2 জন, একজন ছেলে একজন মেয়ে। তো ছেলেটা অটিজমে আক্রান্ত। তো সর্বপ্রথম আমি তার মাথা দেখলাম, তার পেট দেখলাম। মাথাটা মোটা, পেটটা মোটা, এবং দেহের তুলনায় হাত পা একটু শীর্ণ, পায়ের গোছার দিকে একটু শীর্ণ, হাত একটু শীর্ণ, এবং মাথার পিছন সাইড অনেক বেশি ঘামে, এবং অ্যাডেনয়েড যে গ্ল্যান্ড আছে এটা বৃদ্ধি। অ্যালোপ্যাথিক দৃষ্টিকোণ থেকে ওনারা বলেছেন তার এই যে মুখ খোলা থাকে, নাক দিয়ে নিঃশ্বাস ছাড়তে পারে না, মুখ দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নাই, এটা অপারেশন না করা পর্যন্ত এটা ভালো হবে না। আমি বললাম উইদাউট অপারেশনেই এটাকে ভালো করা সম্ভব। তো আমি ক্যালকিউলেট কার্ভ অ্যাপ্লাই করলাম। ক্যালকিউলেট কার্ভ LM 1, 2, 3, 4, 5 আমি অনেকগুলো পাওয়ার এটা অ্যাপ্লাই করেছি। মোটামুটি ভালোর দিকে, বেশ ভালোর দিকে। আগে ঠিকমতো ঘুমাতো না, এখন ঠিকমতো ঘুমাই। আগে যে ধরনের অস্থিরতা, উৎপাত, আমি এটা আমার ফেসবুক পেজে শেয়ার করেছি, ওটা ফেসবুক পেজে দেখবেন। এরপরে মোটামুটি এখন প্রায় 1 বছর মতো হয়ে গেছে, এখন আগের মতো উৎপাত করে না। সর্বশেষ এখন রেমেডি চলতেছে তার টিউবারকুলিনাম। দেখেন, টিউবারকুলিনামের সাথে ক্যালকিউলেট কার্ভে কিন্তু অনুপূরক সম্পর্ক আছে। কমপ্লিমেন্টারি রেমেডি হিসাবে কাজ করে টিউবারকুলিনাম। তো যখন এই রেমেডি যখন থেমে গেল, আর ভালোভাবে ক্রিয়া করতেছে না, বললো রিসেন্টলি আবার উৎপাত তার বেড়ে গেছে। মাঝখানে টাকার প্লাস গ্রুপ রেখেছিলাম, তাতেও এটা ভালো হচ্ছিল না। পরে আবার পাওয়ার দিয়েছি, তাতেও ভালো হচ্ছে না। পরে মাসমেটিক যে রেমেডিগুলো আছে তার মধ্যে হাইপার অ্যাক্টিভ চিলড্রেন এর অধীনে যে সমস্ত রেমেডি আছে তার মধ্যে টিউবারকুলিনাম চমৎকার একটি রেমেডি, আপনার মেডোনিনাম চমৎকার একটি রেমেডি। তো টিউবারকুলিনাম অ্যাপ্লাই করলাম পূর্বের রেমেডির সাথে সম্পর্ক কি আছে সেটার উপর ভিত্তি করে। তো টিউবারকুলিনামের দেওয়াতে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আরেকজন পেশেন্ট, তার হিস্ট্রি বলি। এই বাচ্চার বয়স 10 কি 11। আমাদের ইউসুফ ভাই চাটখিলে, আমি প্রত্যেক মাসে একবার বসি, সেখানে একজন ডাক্তার, তো উনি নিজে হোমিওপ্যাথিক প্র্যাকটিস করেন। তো ইউসুফ ভাইয়ের কাছে নিয়ে আসলেন। তো নেওয়ার সাথে বলে, আমার নাতি তো 10 বছর ধরে কথা বলে না, এখন উৎপাত করে, জিনিসপত্র ভাঙচুর করে, জিনিসপত্র ছুঁড়ে ফেলে। তো আমি সর্বপ্রথম তাকে ট্যারেন্টুলা দিয়েছিলাম। তো ট্যারেন্টুলা কয়েকটা পাওয়ার দেওয়াতে পরবর্তীতে দেখা গেছে ও আর ঘরে থাকে না, ঘর থেকে বের হয়ে যেতে চাই, বাইরে চলে যাই। তো একদিন তাকে কয়েক ঘন্টা ধরে খুঁজে পাচ্ছে না। এখন যেই সন্তান অটিজমে আক্রান্ত, কোথাও চলে গেলে কোথায় যাবে তার হদিস নাই।
এখন কান্নাকাটি শুরু হয়ে গেছে, এই কোথায় গেছে, এখন এই যে ঘর থেকে বাহিরে চলে যেতে চাই, বাহিরে বের হয়ে যেতে চাই, আগে কিন্তু বাইরে যেতে চেত না, তার মানে কি লক্ষণ চেঞ্জ হয়েছে। আমি তাকে টিউবারকুলিন অ্যাপ্লাই করলাম, জিনিসপত্র রাগ হলে ভাঙচুর করে, জিনিসপত্র ফেলে দেয়, অত্যাচার করে, নিজের মাথাটাকে ওয়ালের সাথে আঘাত করতে থাকে, দেখবেন নকিং করে, নকিং হেড হেড এগেইনস্ট ওয়াল অর থিংস, কোনো বস্তুর সাথে অথবা ওয়ালের সাথে মাথাটাকে সে আঘাত করে, নিজেকে আঘাত করে, ভাঙচুর করে, বাইরে চলে যেতে চাই, সেক্ষেত্রে টিউবারকুলিন অসাধারণ কার্যকরী রেমেডি হবে। আমি টিউবারকুলিন অ্যাপ্লাই করলাম, এখন উৎপাত আর করে না, অত্যাচার করে না, অনেক মোটামুটি কথা অনেকটাই স্বাভাবিক, কমপ্লিটলি এখনো কিওর হয় নাই, প্রায় 1-2 বছর হয়ে গেছে। এই সমস্ত শিশুদেরকে 2-3 বছরও লাগতে পারে কমপ্লিটলি কিওর করতে। আমি ধরুন অনেক অটিস্টিক পেশেন্ট দেখেছি, এই ধরনের ইতিহাস করলে অনেক সময় লাগবে, যেহেতু অলরেডি 1 ঘন্টা হতে যাচ্ছে, আমরা আলোচনা শেষের দিকে চলে আসবো। তো আমরা আজকে যে টপিকের উপরে আলোচনা করেছি, টপিকটা কি ছিল? হাউ টু অবজার্ভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড চিলড্রেন ইন হোমিওপ্যাথিক প্র্যাকটিস। টপিকটা এটা ছিল না? হাউ টু অবজার্ভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড চিলড্রেন ইন হোমিওপ্যাথিক প্র্যাকটিস। আজকে এই টপিকের উপরে যতটুকু আমরা আলোচনা করেছি, আমরা মোটামুটি বহুল ব্যবহৃত যে সমস্ত রেমেডি আছে, পলিকেস রেমেডি আছে, এভাবে যদি পার্ট বাই পার্ট কয়েকটা পর্বে আলোচনা করি, তাহলে অনেকেই এখান থেকে উপকৃত হবেন। তো আজকের আলোচনা দীর্ঘায়িত না করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। কারো কোনো কোশ্চেন থাকলে প্রশ্ন করতে পারেন।